হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই পার্সোনাল চ্যানেল। এটা আমার নিজস্ব চ্যানেল। আমার এই নিজস্ব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা ডিসকাশন করব ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে। সামনেই আমাদের রেলের এক্সাম। আমরা প্রত্যেকেই জানি যে এই এক্সামটা আমাদের জন্য কতটা জরুরি, এবং এই এক্সামটা যেহেতু একটা কেন্দ্র সরকারের চাকরি, তো এখানে আমাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে টাইম বাউন্ড পরিস্থিতির মধ্যে পরীক্ষাটা ক্লিয়ার করার। কিন্তু এই পরীক্ষাটা ক্লিয়ার করা বলতে তো ক্লিয়ার হয় না, তার পিছনে কিছু আহ, পিছনে কিছু ব্যাক ক্যালকুলেশন থাকে, কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকে, তবেই একটা বড় মাপের কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের এই সেশনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কিছু কিছু চ্যাপ্টার আমরা স্কিপ করে যাই বিভিন্ন মানে কম্পিটিটিভ এক্সামে। তোমাদের মধ্যে হতে পারে অনেকেই পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষা দিয়ে অভ্যস্ত, তারা বিশেষ করে কিছু কিছু চ্যাপ্টার তো 100% এলিমিনেট করে যাও। যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন চ্যাপ্টারটাকে অনেক সেই গুরুত্ব দাও না প্রিলিমস লেভেলে, কিন্তু আমাদের রেলের পার্সপেক্টিভে বা এসএসসির মেন্সের পার্সপেক্টিভে আমরা যদি দেখি, এই চ্যাপ্টারটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের কাছে যদি প্রিপারেশন না থাকে, একটা বা দুটো কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় কিন্তু ছেড়ে আসতে হতে পারে। এরকম আমাদের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে রেলওয়েতে, যেগুলো আমাদের স্পেশাল রেলওয়ে স্পেশাল চ্যাপ্টার। এগুলোকে আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো। তোমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস অন্তত তোমরা পেতে থাকবে। অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো। যদি কোনো নিজস্ব ফিডব্যাক থাকে, নিজস্ব কিছু বলার থাকে, বক্তব্য থাকে, তোমাদের নিজস্ব চ্যানেল মনে করে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো শুরু করছি আজকের সেশনের প্রথম যে পার্ট। কারণ আমরা এটাকে দুটো বা তিনটে পার্টে ভেঙে করব, ছোট ছোট পার্ট করব, যাতে তোমাদের মনোটোনাস না হয়, একদম ক্লিয়ারিটি থাকে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে এখানে সলভ করে নেবো, যাতে পরীক্ষায় কোনো নতুন প্রশ্ন তোমরা না পাও। জাস্ট এই ক্লাসটা করার পরে তোমরা যেন সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। তো চলো আমরা দেখে নিই। ক্লাসটাকে বাইলিঙ্গুয়াল রাখা হয়েছে, বাংলা এবং ইংরাজি দুটোতেই তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে প্রথমত তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা চ্যাপ্টার শুরু করার আগে, যেটা আমি সবসময় করে থাকি পেড ব্যাচে। তো এই ক্লাসটাকে ওইভাবেই আমি তোমাদের সামনে দিচ্ছি যে এক তো হচ্ছে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে কি পড়তে হবে সেটার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি। কারণ আমরা যদি পড়তে বসার আগে আমাদের কাছে ক্লিয়ারিটি না থাকে দিনের শেষে আমরা কি কি পড়বো এবং আমরা কি কি জানতে পারবো বা আমরা কি কি পরীক্ষায় আসবে, তাহলে কিন্তু আমাদের পড়াটা বৃথা হয়ে গেল, মানে জাস্ট পড়ার জন্য পড়া হলো, পরীক্ষা ওরিয়েন্টেড পড়া হলো না। তো সেই জন্য আমাদের জানতে হবে যে কি কি পড়তে হবে। তো কি কি পড়তে হবে এর মধ্যে আমরা রেখেছি হচ্ছে কি, ফার্স্ট যেটা পড়তে হয়, মানে এই চ্যাপ্টারকে আমি তিনটে সেগমেন্টে ভেঙেছি। এক নম্বর সেগমেন্ট হচ্ছে রৈখিক সমীকরণ, বা যেটাকে আমরা বলতে পারি লিনিয়ার ইকুয়েশন। মানে যেখানে আমরা দেখব যে এক্স এর যে পাওয়ার, মানে যে ভ্যারিয়েবলটা ইউজ করছে, চলরাশিটা ইউজ করছে, তার ম্যাক্সিমাম পাওয়ার এক। মানে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, 3x প্লাস সেভেন প্লাস ইকুয়াল টু জিরো। মানে এক্স এর একটা যদি আমি এখানে দেখি মানে বোঝার সুবিধার্থে, তো এখানে এক্স এর পাওয়ার কি হবে বলো, এক্স এর পাওয়ার এক। ঠিক আছে। এবং এই যে পার্টিকুলার জিনিসটার কথা বলছি লিনিয়ার ইকুয়েশন, এটাকে দুটো ভাগে ভাগ করা যায় পরবর্তীকালে আমরা দেখব। যে একটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন, একটা হচ্ছে ডাবল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। ছোটবেলায় আমরা প্রত্যেকেই আমরা মাধ্যমিক স্তরে এই চ্যাপ্টারটা পড়ে এসেছি। কিরকম? যদি আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন হয়, এটাকে আমরা সচরাচর সলভ তো করি না, কারণ এটা খুব ইজিলি সলভ হয়। যদি তোমাকে বলি 2x সমান সমান 10, তুমি বলবে দুই উভয় দিকে কেটে দিয়ে, দুই দিয়ে, তাহলে কি লিখবে, x সমান সমান 5। তাই না? এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। কেন? x এর পাওয়ার এক ছিল, তাই এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এবং একটা x ইউজ করেছে, অন্য কিছু ভ্যারিয়েবল ইউজ করেনি, y z কিছু আসেনি, তাই এটাকে বলবো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। এবার চলে আসি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনে। দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনকে তোমাদের সামনে যদি একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে একবার একটুখানি জাস্ট মার্ক করে দেখাই যে এই যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, দ্বিঘাত মানে যে ভ্যারিয়েবলটা আমরা ইন্ট্রোডিউস করব, এক্স বা ওয়াই, তার ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, দুই। ম্যাক্সিমাম পাওয়ার মানে কি, একটা অন্তত টার্ম দুই দুই পাওয়ারে থাকতেই হবে, না হলে সেটাকে দ্বিঘাত আমি বলতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম কেন, একটা অন্তত ভ্যারিয়েবলের পাওয়ার কি হতে হবে বলো, তোমাদের কাছে দুই হতে হবে। ঠিক আছে। এবং এখান থেকে এর কিভাবে সলিউশন আমরা করি, তার জন্য আমরা ছোটবেলায় কি কি মেথড অবলম্বন করতাম। তোমাদের মনে থাকতে পারে শ্রীধর আচার্যের সূত্র, ছোটবেলায় প্রত্যেকে করে এসেছো। সেই ধরনের জিনিস বা ফ্যাক্টরাইজেশন মেথড, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, এরকম বহু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। এবং তার যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, নিরূপকের ক্যালকুলেশন, যেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলি। তো বিভিন্ন ক্যালকুলেশনের উপর কিন্তু আমাদের রেলওয়ে থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ভবিষ্যতেও আসবে। যদি তোমাকে একটু পিছিয়ে গিয়ে তোমাকে বলি যে যে লিনিয়ার ইকুয়েশনের মধ্যে একটা কনসেপ্ট বলছিলাম, যে
দুটো ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। আমরা ছোটবেলা থেকেই একটা কনসেপ্ট জানি, না জানলে জেনে নাও, যে যদি দুটো ভ্যারিয়েবল ঢুকে থাকে একটা ইকুয়েশনের মধ্যে, তাহলে সেটাকে সমাধান করা সম্ভব নয়। কারণ তুমি যদি এক্স আর ওয়াই দুটোই ঢুকে থাকে, মনে করো 2x প্লাস 3y সমান সমান 1, তো এখন এক্স এর মান তুমি একটা যদি মনে মনে ধরে নাও এক্স এর মান 1, তাহলে ওয়াই এর মান পাবে ক্যালকুলেশন করলে। এক্স এর মান যদি 2 বসিয়ে দাও, তাহলে ওয়াই এর মান পাবে, মানে একাধিক মান পাবে। যদিও সেগুলো আমরা পরবর্তী আজকের ক্লাসের সঙ্গে সঙ্গে দেখব। তার মানে মনে রাখবে, যতগুলো আমার আননোন থাকে, যতগুলো আমার ভ্যারিয়েবল থাকে কোনো একটা ইকুয়েশনের মধ্যে, যদি এক্স আর ওয়াই দুটোই ঢুকে থাকে, তাহলে সলভ করতে গেলে আমাদের আরো একটা ইকুয়েশন লাগবে, কারণ দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই, তাহলে ইকুয়েশনও আমাদের করা লাগবে দুটো। সিমিলার ভাবে যদি তিনটে ভ্যারিয়েবল থাকে কোনো একটা এক্স ওয়াই জেড ইকুয়েশনের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের কাছে তিনটে ইকুয়েশন লাগবে সেটাকে সমাধান করতে। এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল থিওরেম। ঠিক আছে, এরপরে আমাদের যে চ্যাপ্টারটা করতে হয় এখানে, সেটা হচ্ছে কি অসমীকরণ। অসমীকরণ চ্যাপ্টারটা কি স্যার? অসমীকরণ চ্যাপ্টারটাকে ইংরাজিতে বলে ইনইকুয়ালিটিস। মানে ইনইকুয়ালিটির ব্যবহার আমরা কিভাবে বীজগণিতে করতে পারি তার উপরেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডি বলি বা এনটিপিসি বলি বা সিজিএল এর টিয়ার টু, বিভিন্ন এক্সামের টিয়ার টু লেভেলে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, সেগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করলেই তোমরা বুঝতে পারবে। আর সবগুলো কারেন্ট ইয়ারের প্রশ্ন রেখেছি, মানে আপ টু ডেট, মানে একদম তোমাদের আপডেটেড কোয়েশ্চেন তোমাদের সামনে রাখা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষার আঁচটা কেমন। ঠিক আছে, তো চলো এরপরে যেটা দেখে নিই, যে এই টপিকটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি কি টপিকে ভাগ করে পড়তে হবে সেটা এবার আলোচ্য বিষয়। তো কি কি টপিকে ভাগ করে পড়তে হবে যদি আমরা দেখি একটুখানি, আমি তোমাদেরকে লিস্ট করে দিয়েছি যে আমাদের কাছে কি কি টপিকে ভাগ করে, সাব টপিক বলতে পারো এগুলোকে, কি কি টপিক সাব টপিকে ভাগ করে পড়তে হবে। প্রথম যে কনসেপ্ট থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন বেসিক কনসেপ্ট। মানে বেসিক কনসেপ্ট মানে আহ দ্বিঘাত সমীকরণ সলভ করার যে পদ্ধতি, বা দুটো ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন সলভ করার যে পদ্ধতি ছোটবেলায় আমরা করেছি, সেটা অপনয়ন পদ্ধতি হতে পারে, সেটা প্রতিস্থাপন পদ্ধতি হতে পারে, সেটা বজ্রগুণন পদ্ধতি হতে পারে, সেরকম পদ্ধতির সঙ্গে সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আসতে পারে। আমরা প্রত্যেকটা বাইলিঙ্গুয়াল রাখবো, টার্মগুলো বাইলিঙ্গুয়াল রাখবো পরবর্তীকালে যখন আমি রেসপেক্টিভ কন্টেন্টটাকে ডেলিভার করব, তো সেগুলোকেও কিন্তু তোমরা খেয়াল রেখো। সেকেন্ড যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন দ্য কনসিস্টেন্সি অফ দ্য লিনিয়ার ইকুয়েশন। একটা দুটো লিনিয়ার, মানে ধরো একটা লিনিয়ার ইকুয়েশন আছে, আম, একাধিক লিনিয়ার ইকুয়েশন থাকতে পারে, তারা কনসিস্টেন্ট হবে কি হবে না। কনসিস্টেন্ট বলতে আমরা কি বোঝাই, তাই না? কনসিস্টেন্ট বলতে কি বোঝাই, বা ইনকনসিস্টেন্সি বলতে বা কি বোঝাই, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এই পার্টিকুলার জায়গায় দেখবো, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। থার্ড যে জায়গাটা, দেখো এখানে সেই জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে যেগুলো থেকে প্রশ্ন এসেছে। থার্ড যে জায়গাটা আমরা পড়বো সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন সাম অ্যান্ড প্রোডাক্ট। কোয়েশ্চেন বেসড অন, এটা হবে সাম, এটাকে সাম করে নাও, SUM, সাম অ্যান্ড, সরি এটা SCUM, সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে যে আমাদের রুট গুলো আছে না, মানে এখানে একটু ভালো করে লিখলে এটাকে লেখা উচিত, আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, একটুখানি তোমরা নোট ডাউন করে নাও। কোয়েশ্চেন বেসড অন সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে পুরো কথা লিখতে গেলে, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাতে তুমি সলভ করলে দুটো আমার কাছে বীজ পাবো, তাই না? বীজ মানে রুট, মানে সমাধান। ধরো একটা পার্টিকুলার দ্বিঘাত সমীকরণকে সমাধান করলাম, তাহলে আমরা এক্স এর দুটো মান পাবো। তো এই দুটো মান বা দুটো রুট, যেটাকে বাংলায় বলি বীজ, এই দুটো বীজের মধ্যে কিছু সম্পর্ক আছে, যে দুটো বীজকে যোগ করলে তার একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। সেটা কিভাবে পাই? দুটো বীজকে গুণ করলে বা দুটো রুটকে গুণ করলে তার একটা বিহেভিয়ার পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা এই পার্টিকুলার থার্ড টাইপ থেকে জানবো, এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ক্লিয়ার? এর পরে যেটা জানবো সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন সলভিং অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনকে যেভাবে সলভ করা হয় আমাদের, আমরা ছোটবেলায় পড়েছি, সেটা শ্রীধর আচার্যের সূত্র হতে পারে, ফ্যাক্টরাইজেশন মেথড হতে পারে, মানে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি হতে পারে, বা আদার্স কোনো মেথড যদি হয়, সেগুলোকে কিন্তু এখানে ডিসকাস করব। এই রিলেটেড কিন্তু পরীক্ষায় প্রশ্ন আমাদের এসেছে। তারপরে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস এর ইউজের উপর, মানে অসমীকরণের ইউজের উপর আমাদের কি ধরনের প্রশ্ন পড়ে সেগুলো কিন্তু আমরা এখানে দেখব। আচ্ছা, এবার হচ্ছে কি প্রবলেম বেসড অন ওয়ার্ড, মানে কথায় লিখে কিভাবে আমাদের দ্বিঘাত সমীকরণের প্রবলেম তৈরি করা হয়, যেখানে ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেই ধরনের প্রবলেমও কিন্তু আমরা এখান থেকে সলভ করব। তো এটা কিন্তু আমাদের এই যে আমাদের ক্যাটেগরিতে আমরা ভাগ করেছি, দেখো 1 2 3 4 5 6 7,
এই 7টা টাইপ যদি আমরা এই চ্যাপ্টার থেকে কভার করি, তাহলে পরীক্ষায় একটা কোয়েশ্চেন আমাদের বাইরে যাবে না, এবং সমস্ত কোয়েশ্চেন আমরা উইথ কনফিডেন্স এবং ফুল অ্যাকুরেসির সাথে কিন্তু আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? তো এই ক্লাসটা কেন উপযোগী তোমরা বুঝতে পেরেছো। এক্সাম ওরিয়েন্টেড, টার্গেটেড একটা তোমাদের কাছে ক্লাস, আশা করি কম্প্যাক্ট হিসাবে তোমরা পাবে। এবার চলে আসি লিনিয়ার ইকুয়েশন। স্যার লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণকে কভাগে ভাগ করা যায়। লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক চল বিশিষ্ট, যেটাকে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল বলতে পারি, মানে যার মধ্যে একটা মাত্র আননোন রয়েছে, হয় এক্স অথবা ওয়াই অথবা আদার্স কিছু। তো সেক্ষেত্রে এক চল বিশিষ্ট রৈখিক সমীকরণ উদাহরণ হিসাবে বলতে পারি যে 3x প্লাস 5 সমান সমান যদি 10 লিখি, দেখো এখানে এক্স একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছি। লিনিয়ার ইকুয়েশন কেন? স্যার এক্স এর পাওয়ার কত স্যার? এক নিয়েছি। এক্স এর কোনো এক্সট্রা কোনো পাওয়ার কিন্তু নেই, বেশি কোনো পাওয়ার নেই, তো এক হচ্ছে এখানে পাওয়ার। তো এই জন্য এটাকে আমরা বলবো প্রথমত রৈখিক সমীকরণ। দ্বিতীয় হচ্ছে এক চল কেন স্যার? এক্স একমাত্র ভ্যারিয়েবল, এখানে দ্বিতীয় কোনো ভ্যারিয়েবল নেই। তাহলে এটাকে সমাধান তো আমরা ইজিলি করতে পারি। 3x সমান সমান 5টা ওদিকে নিয়ে গেলে 5 হবে, এবং এক্স এর মান হবে 5/3। এই নিয়ে তো কোনো ডাউট নেই। এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন তোমাদেরকে খুব দেওয়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে এটা জানতে হবে যেটা এক চল বিশিষ্ট রৈখিক সমীকরণ কাকে বলি আমাদের, তাই না? ঠিক সেরকম ভাবে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যদি আমি তোমাদেরকে বলতে চাই, তো দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ কাকে বলে? যেখানে এক্স আর ওয়াই এর কি থাকবে, দুটো মানে দুটো ভ্যারিয়েবল থাকবে, কিন্তু প্রত্যেকটার পাওয়ার কিন্তু এক থাকবে। উদাহরণস্বরূপ তোমরা যদি নিয়ে নাও এখানে 2x প্লাস 3y সমান সমান 29, ঠিক আছে কি বললাম? আর সাথে সাথে নিচ্ছ তুমি y মাইনাস এক্স সমান সমান কত নিচ্ছ? 3। তো এই দুটো ইকুয়েশন কেন নিলাম? একটু আগেই আমি প্রথমে শুরুতেই বলেছি ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট আছে, যে দুটো যদি আমার কাছে ইকুয়েশন থাকে এবং দুটো ভ্যারিয়েবল থাকে তবেই সমাধান হবে, তাই না? দুটো ভ্যারিয়েবল যদি ঢুকে থাকে তাহলে দুটো ইকুয়েশন লাগবে সমাধান করার জন্য, তাই দুটো ইকুয়েশন নিয়েছি। এবার এই দুটোকে আমরা সমাধান ছোটবেলা থেকে শিখে আসি। কেউ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে, ঠিক আছে, যেটাকে আমরা সাবস্টিটিউশন মেথড বলি। কেউ এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে, যেটাকে আমরা এলিমিনেশন মেথড বলি। কেউ এটাকে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে, যেটাকে আমরা কি বলি? ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বলি, তাই না? তো আমরা সমাধান তো খুব ইজিলি করতে পারবো, কিন্তু সত্যি সত্যি বলো তো পরীক্ষায় কি আমাদের সমাধানের রিকোয়ারমেন্ট আছে? উত্তর হচ্ছে না। পরীক্ষায় আমরা সমাধান না করেও কিন্তু আমরা কিন্তু সলিউশন বার করতে পারি, আমরা সেই অ্যাপ্রোচটাই শিখবো। তাহলে তোমাদের মনে হতে পারে যে স্যার এই সেশনে আপনি সমাধানগুলো কেন বলছেন না? কেন বলছি না তার পেছনে কারণ হয়েছে, সেগুলোর জন্য এই পার্টিকুলার ভিডিওটাকে লেন্দি করার কোনো মানে হয় না। তার জন্য আমি ছোট ছোট প্রত্যেকটা টপিকের উপরে, যেমন তোমাদের বজ্রগুণন পদ্ধতির উপর একটা শর্টস বানিয়ে দেবো, যেটাকে তোমরা দেখে নিও, এবং তোমাদের অপনয়ন পদ্ধতি বা যেটাকে আমরা এলিমিনেশন মেথড বলি তার উপর একটা শর্টস বানিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। সাথে সাথে আমরা আদার্স যে জিনিসগুলো রয়েছে, যেগুলো তোমাদের এখানে আমি এক্সট্রা করে ভারাক্রান্ত করছি না এই পার্টিকুলার ক্লাসটাকে, কারণ এটা টার্গেটেড ক্লাস, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। যদিও তোমাদের ইন জেনারেল ইনফরমেশনের জন্য অপনয়ন পদ্ধতি আমরা সবসময় ইউজ করে থাকি। অপনয়ন পদ্ধতি কি বলে? যদি আমি এই ভ্যারিয়েবল দুটোকে সেম করতে পারি, তাহলে আমি যোগ বিয়োগ করতে পারি দুটো, মানে আমাদের কাছে একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে পারি। তো আমি কি করতে পারি? এই ইকুয়েশনটাকে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করে দাও। নিয়ে কি হবে? দুটো ইকুয়েশনকে যোগ করে দাও। উপরে 2x আছে, নিচে কি হলো? 2y মাইনাস 2x, 2x কেটে যাবে, এখানে 2y আছে, 2y পড়ে থাকবে, ঠিক আছে। আর উপরে 2x আর নিচের মাইনাস 2x কেটে যাবে। আর এদিকে দেখো কি পড়ে আছে, এদিকে তোমাদের পড়ে আছে বলতে ওপরে প্লাসের 3y পড়ে আছে, তাই না? নাকি না? ওপরে হচ্ছে প্লাসের 3y, কিন্তু এখানে কিন্তু এইটা এটা এই দুটোকে যোগ করেছিলাম। তো ভালো করে মনে রাখবো, ওপরে 2x এর সঙ্গে নিচের মাইনাস 2x কেটেছে, কিন্তু y কিন্তু কাটেনি, তাহলে এখানে 2y কিন্তু অলরেডি আছে, আর এদিকে কিন্তু তোমাদের 3y টা নিচে নেমে যাবে, টোটাল 5y কিন্তু থাকবে। এবং তোমরা যদি দেখো উপরে 29 ছিল, আর এখানে তোমাদের কত আছে? এখানে হচ্ছে তোমাদের 6, 29 আর 6 হয় 35। তার মানে 5y এর মান তোমরা দেখতে পাচ্ছ কত? 5y এর মান তোমরা পাচ্ছ এখানে 35। এখান থেকে y এর মান পেয়ে যাবে 7। আর y এর মান পেয়ে গেলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, x এর মান পেয়ে যাবে। এইভাবে আমরা ছোটবেলায় অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন পদ্ধতিতে সমাধান করি। আমি এর কথার মাঝখানে বলেই দিলাম, তোমরা আশা করি এটা আইডিয়া পেয়ে গেছো। তাহলে স্যার প্রতিস্থাপন পদ্ধতি কি ছিল? তুমি যে কোনো একটা ইকুয়েশন থেকে y এর মান নিয়ে অন্য একটা ইকুয়েশনে বসিয়ে দাও। ধরো দ্বিতীয় ইকুয়েশনে y মাইনাস এক্স সমান 3 ছিল, তুমি y সমান সমান একটা কাজ করো, x টাকে ওদিকে নিয়ে যাও, মানে y সমান সমান x প্লাস 3 হয়ে যাবে, তাই না? ওই x প্লাস 3 মানটা y এর মান,
তাহলে প্রথম ইকুয়েশনে ওই যে লেখা আছে না 2x প্লাস 3y সমান সমান 29, ওই 3y এর জায়গায় y এর জায়গায় পুট করে দাও, তাহলে পুরো ইকুয়েশন x দিয়ে চলে আসবে, ওখান থেকে x এর মানটা বের করে নাও। পুনরায় কোনো একটা ইকুয়েশন x এর মান বসিয়ে দিয়ে y এর মান বের করে নাও। এই পদ্ধতিটাকে ছোটবেলায় বলা হতো, আমাদের কাছে কি মেথড বলো, আমাদের কাছে সাবস্টিটিউশন মেথড, বা আমাদের কাছে বলে প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, বজ্রগুণন পদ্ধতি এখানে ডিসকাস করছি না, শর্টসে আমরা বলে দেবো, কারণ আমাদের রিকোয়ারমেন্ট নেই। এবার চলে আসি আমরা দ্বিচল বিশিষ্ট, ভালো করে শুনবে। দ্বিচল বিশিষ্ট আমাদের কাছে কি আছে, সমীকরণ সমাধানের বিভিন্ন উপায়। তো সেইগুলোই কিন্তু আমরা এখানে ডিসকাস অলরেডি করে দিয়েছি। তো এখানে আমি আর এগুলো উপায়গুলোকে পুনরায় আরেকবার করে রিপিট করছি না। ঠিক আছে, এবার চলে আসি টাইপ। প্রথম যে টাইপটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপ নাম্বার 1। প্রথম হচ্ছে কি টাইপ নাম্বার 1, যেটাকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট মানে সমাধান সম্পর্কিত যে ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, মানে ইকুয়েশনকে সমাধান করাতে চাইছে। তো প্রথম যে কোশ্চেনটা, এটা তোমাদেরকে নেওয়া হলো, ভালো করে শুনবে। দেখো কোশ্চেনটা আবার চিনতে পারছো কিনা, বলে না দেখো তো চিনতে পারো কিনা। তো এখানে দেখো চিনতে পারছো কিনা এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নাকি লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন যদি হয়ে থাকে তাহলে লিনিয়ার ইকুয়েশনের কোন ক্যাটেগরির কোয়েশ্চেন। প্রথমত উত্তর হচ্ছে স্যার এক্স আর ওয়াই এর দুটোরই পাওয়ার কত আছে, এক, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। আর এখানে কি দেওয়া আছে স্যার, এখানে দেওয়া আছে এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল, তাহলে হচ্ছে কি ডাবল ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশনের প্রবলেম। ঠিক আছে, তো এটাকে সমাধানের জন্য আমার কাছে এলিমিনেশন মেথড আছে, এটার জন্য আমাদের কাছে তোমাদের কাছে বজ্রগুণন পদ্ধতি আছে, তাই না, আমাদের কাছে প্রতিস্থাপন পদ্ধতি আছে, তাই না, সমস্ত পদ্ধতি আছে। কিন্তু আমরা কি পরীক্ষায় সত্যি সত্যি সমাধান করব, উত্তর হচ্ছে নয়। আমাকে বলেছে এই দুটো সমাধান করো, সমাধান করতে বলেছে, এবং পড়েছে এসএসসি সিজিএল টিয়ার 2। যদিও আমি এনটিপিসি সিজিএল টিয়ার 2 এবং সমস্ত এক্সাম যেগুলো রেলওয়ে কন্ডাক্ট করে সেগুলোকে ইনক্লুড করেছে এই কারণে, যাতে তোমরা প্রশ্নের একটা গাম্ভীর্য বুঝতে পারো। দেখো একটা জিনিস, এখানে আমরা সমাধান করব না, আমাদের কাছে সমাধানের ফলে কি পাই, আমরা এক্স এর মান পাই, ওয়াই এর মান পাই। তো আমাদের অপশানে তো সেগুলোই দেওয়া আছে না, এক্স এর মান এবং ওয়াই এর মান। তো সেগুলো কি বসিয়ে চেক করো না, তাহলেই তোমার আইডিয়া পেয়ে যাবো। তোকে এক্স এর মান যদি 3 বসাও এখানে 6 হয়ে যাবে, এবং ওয়াই এর মান যদি তুমি 2 বসাও এখানে 6 হয়ে যাবে, মানে যোগ করলে 12 হয়ে যাবে স্যার। এবং তোমরা যদি দেখো মানে দ্বিতীয়টাকে আমাকে স্যাটিসফাই করতে হবে। তো 3 বসাও, 3 3 9 হয়ে যাবে, এবং তোমরা যদি 2 বসাও এখানে 2 2 4, 9 আর 4 বিয়োগ করলে 5 হবে স্যার। তাহলে 100% কিন্তু আমার অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে, আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি। পরীক্ষায় আমাদের এই অ্যাপ্রোচটাই কিন্তু নিয়ে চলতে হবে। এবার চলে আসি আমরা এই কোশ্চেনটা, দেখো ভালো করে। বলছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণের আদর্শ উপস্থাপনা। আদর্শ উপস্থাপনা মানে কি স্যার, দ্বিঘাত সমীকরণকে আদর্শ কখন বলবো, আদর্শ তখনই বলবো যখন দ্বিঘাত সমীকরণ এই রকম দেখতে হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। বা আমি যদি এখানে লিখে দিই এ এক্স স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু 0, bx প্লাস সি ইকুয়াল টু 0, bx প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে, মানে এক্স স্কোয়ারের একটা সহগ থাকবে, এক্স স্কোয়ারের একটা কি সহগ থাকবে, সহগকে বাংলা ইংরেজিতে বলে কোফিসিয়েন্ট। কারণ যদি এর মান যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মটারই অস্তিত্ব থাকবে না। তাহলে মনে রাখবে, যদি কখনো এক্স স্কোয়ারের সঙ্গে সামনে কোনো নন জিরো টার্ম থাকে, তবেই কিন্তু আমি সেটাকে বলতে পারবো যে ওটা একটা দ্বিঘাত সমীকরণ। তার কারণ এক্স স্কোয়ার টার্মটা থাকা খুব জরুরি, কারণ এক্স এর পাওয়ার 2 থাকলে তবেই তো দ্বিঘাত সমীকরণ হবে, তাই না। তো এটা বুঝে গেছো, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটা স্যার এই যে ফর্মটা লিখেছি আমি মানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম নয়, তাহলে আমাকে দুটোকে গুণ করতে বলেছে ইনডাইরেক্টলি। তো আমি গুণ করব কি করে স্যার, এক্স আর এক্স কে গুণ করলে স্যার এক্স স্কোয়ার হবে স্যার, প্রত্যেকের মধ্যে এক্স স্কোয়ার আছে, কনফার্ম। তারপরে কি হবে, -4x হবে স্যার, আর এখানে হবে প্লাসের এক্স, এক্স আর 1 কে গুণ করলে প্লাসের এক্স আর মাইনাসের 4x, এক্স আর মাইনাসের 4x যদি ক্যালকুলেশন করো মাইনাসের 3x হয়। তো মাইনাসের 3x স্যার কোনটা দেখতে পাচ্ছি, এখানে এখানে স্যার -4x রয়েছে, এটা উত্তর হবে না। মাইনাসের x রয়েছে, এটা উত্তর হবে না। এখানে স্যার মাইনাসের 3x আছে, তাহলে এ আর ডি এর মধ্যে উত্তর হতে পারে। তারপরে কি করবো স্যার, এবার কনস্ট্যান্ট দুটো গুণ করবো, -4 আর +1 গুণ করলে কি হবে স্যার, -4। তোমার -4 হবে, -6 হবে না, তাহলে এই উত্তরটাও হবে না, অপশন নাম্বার ডি হবে। তো এইভাবে কিন্তু পরীক্ষায় আমরা সমাধান করব বেসিক প্রবলেম থেকে। এই প্রবলেমটা দেখো, এটাও কিন্তু আমাদেরকে অনেক সময় আমরা ফোরকে যে এই ধরনের প্রবলেম দেখে, এটা এনটিপিসি 2021 আরআরবি তে পড়েছে। এই ধরনের কোশ্চেন যখনই আসে, এখানে সূচকের কনসেপ্ট তোমার কাছ থেকে একটু হলেও চেক করতে চাইছে। দেখো ভালো করে, 2 টু দি পাওয়ার এক্স আর এখানে 4 টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, ঘাবড়াবে না। 2 এখানে লেখা আছে, এখানে 4 লেখা আছে, আচ্ছা 4 কে কি কখনো আমরা 2 এর পাওয়ারে লিখতে পারি, উত্তর হচ্ছে হ্যাঁ স্যার। কিভাবে লিখতে পারি, ধরো 2x আছে, আর আমি যদি এখানে 4 কে লিখতে চাই, তাহলে 4 কে লিখতে গেলে 2 টু দি পাওয়ার কি লিখবো বলো, 2 টু দি পাওয়ার 2, আর পাওয়ার এখানে ওখানে অলরেডি বসে আছে y প্লাস 1, ইয়েস অর নো। তার মানে আমরা কি লিখবো, তার মানে আমরা লিখবো 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার
2y, 2y প্লাস 2, আর আমরা জানি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো কি এখান থেকে যে স্যার এখানে হচ্ছে কি x সমান সমান হচ্ছে 2y প্লাস 2, x সমান সমান 2y প্লাস 2। সেম ভাবে তোমাদের কাছে এখানে দেখো y সমান সমান কত হয়ে যাবে, x মাইনাস 9, y সমান সমান হচ্ছে x মাইনাস 9। তার মানে দুটো ইকুয়েশন পেয়েছি, দুটো ভ্যারিয়েবল ছিল, বলো সমাধান করতে পারবো কি পারবো না? হলো আবারও সে স্যার সেই গল্প, আমরা কি সমাধান করব? উত্তর হচ্ছে না। আমাদের কাছে এক্স এর মানটা হচ্ছে প্রথমটা, ওয়াই এর মানটা হচ্ছে দ্বিতীয়টা প্রত্যেকটা অপশনের মধ্যে। তাহলে আমরা টেস্ট করব। তো -16 দেওয়া আছে স্যার, যদি আমি -16 বসাই তাহলে বাঁদিকে -16, আর 7 বসালে 7 দুগুণ 14 আর 2 কত হবে 16, 7 দুগুণ 14 16, -16 আর 16 তো স্যার সমান হয় না, তাহলে এ অপশন কিন্তু আমার উত্তর হবে না। বি অপশনে যদি দেখি 16 আছে স্যার এক্স এর মান, এবং যদি আমরা দেখি -7 বসাই -14, এটাও কিন্তু 16 সঙ্গে ইকুয়াল হবে না, মানে এই অপশনটা উত্তর হতে পারবে না। যদি এটা দেখি আমরা, তাহলে 7 বসাও, তাহলে কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে 7, ঠিক আছে। এবং এই দিকের যে মানটা হবে সেটা হচ্ছে 16 দুগুণ 32 প্লাস 2, এটাও কিন্তু আমাদের উত্তর হতে পারবে না। যদি আমি এইটা দেখি ডি অপশনটা, 16 বসাও, 16, আর তাহলে কি হবে 7 বসালে 7 দুগুণ 14 আর 2 16, মানে 16 ইকুয়াল টু 16, মানে স্যাটিসফাই করে যাচ্ছে, মানে অপশন নাম্বার ডি আমার কাছে কিন্তু কারেক্ট অপশন। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু জিনিসগুলোকে সলভ করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমার কথাটা আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে। এবার চলে আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, ভালো করে দেখবে। এই যে কোয়েশ্চেনটা আছে এটা একটা সমীকরণ দিয়েছে, আরআরসি গ্রুপ ডি 2022-এ পড়েছিল, বলছে এর মধ্যে মধ্যে কোনটা দ্বিঘাত সমীকরণ, মানে তোমার কাছে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে চেয়েছে পরীক্ষক। তো আমরা কিভাবে সলভ করব স্যার? দেখো ভালো করে, দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স এর পাওয়ার বা যে ভ্যারিয়েবলটা আছে তার পাওয়ার কি থাকতে হবে, 2 থাকতে হবে। বলে স্যার এখানে কি পাওয়ার 2 আছে স্যার? বললো স্যার নেই, তাহলে এটা উত্তর হবে না। এখানে স্যার পাওয়ার 2 আছে হায়েস্ট স্যার, অন্য কিছুর পাওয়ার কি 3 আছে বা 2 এর থেকে বেশি আছে কি স্যার কোনো পাওয়ার? নেই, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্যার এটাকে দেখবেন, এটাকে 2 এর, তোমরা প্রথমে দেখে মনে হবে স্যার হতে পারতো তো স্যার, কিন্তু ভরকাবে না, ঠিক আছে। ভালো করে দেখবে এর পরে কি কোনো টার্মের পাওয়ার কি আমাকে চেক করতে হবে, এর কোনো পরের টার্ম কি কোনো পাওয়ার কি 3 আছে স্যার? হ্যাঁ, তাহলে 2 এর থেকে বেশি পাওয়ার যদি চলে আসে তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, দ্বিঘাত নেই আর, তাহলে এটা অপশন উত্তর হবে না। এটাও তো পাওয়ারে দেখো, এটাও আমাদের কাছে ম্যাচ করছে না, তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের কাছে তোমাদের বি। তো এবার চলে আসি টাইপ নাম্বার 2, যেখানে হচ্ছে কোয়েশ্চেন বেসড অন কনসিস্টেন্সি অফ লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশনকে কখন আমরা কনসিস্টেন্ট বলবো, কখন আমরা কনসিস্টেন্ট বলবো না। দেখো আমরা তোমার সামনে একটা চার্টকে উপস্থাপন করেছি, প্রথমে চার্টটাকে কেয়ারফুলি রিড করো, তাহলে অনেক জিনিস ক্লিয়ার হবে। কি কি স্যার? যেমন এখানে প্রথম যেটা লিখেছি, একটা লিনিয়ার, মানে দুটো লিনিয়ার ইকুয়েশন লিখেছি, একটা হচ্ছে কি স্যার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং তার সাথে লিখেছি কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন কখন বলবো আমরা যে তারা কনসিস্টেন্ট হবে, এবং কনসিস্টেন্ট হবে মানে কি, মানে তাদের একটা সমাধান পাওয়া যাবে। কনসিস্টেন্ট শব্দের অর্থ তোমাদের প্রথমে বলছি, আমরা পরে বলবো। কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে তাকে সমাধান করা যাবে। তো এটা সমাধান তখনই করা যাবে যখন প্রথম ইকুয়েশনের প্রথম কোফিশিয়েন্ট এবং দ্বিতীয় ইকুয়েশনের প্রথম কোফিশিয়েন্ট, মানে প্রথমের সঙ্গে প্রথম তাদের অনুপাত নেব, এবং প্রথম যে ইকুয়েশন তার দ্বিতীয় মানে দ্বিতীয় ভ্যারিয়েবলের কোফিশিয়েন্ট, এরও দ্বিতীয় ভ্যারিয়েবলের কোফিশিয়েন্ট, এই দুটোর আবার অনুপাত নেব। যদি এই দুটো অনুপাতের ভ্যালু যদি আমার কাছে সমান না হয়, তবেই কিন্তু আমি বলবো এই দুটো মানে এই ইকুয়েশনটা কনসিস্টেন্ট হবে, মানে সমাধান যোগ্য ইকুয়েশন। এবং যেহেতু দুটো ভ্যারিয়েবল এবং দুটো ইকুয়েশন, তাই আমরা বলতে পারবো এর একটা ইউনিক সলিউশন আছে, মানে এর একটা একদম কনফার্ম একটা একমাত্র সমাধান আছে, মানে একটা এক্স এর মান পাবো, একটা ওয়াই এর মান পাবো কনফার্মলি, ঠিক আছে। তো সেটা এখানে আমরা বলেছি। এরপরে যদি দেখি, যদি আমাকে কখনো বলতে পারে চেক করানোর জন্য, যে আমাকে বলতে পারে যে আহ, এই যদি মানে ইকুয়েশন তো কনসিস্টেন্ট হবে, ইকুয়েশন তো কনসিস্টেন্ট হবে, কিন্তু তার সাথে সাথে যদি বলে একাধিক সলিউশন থাকবে, মানে অসংখ্য, একাধিক না অসংখ্য সমাধান থাকবে, এরকম কেস কোনটা? এটা হচ্ছে যদি আহ, অসমান হয়ে যায়, মানে কোফিসিয়েন্টটা অসমান হয়ে যায় অনুপাতের ভ্যালুটা, তাহলে আমরা বলবো সমাধানযোগ্য এবং ইউনিক সলিউশন, মানে একটাই সলিউশন পাবো, এক্স এর একটা মান, ওয়াই এর একটা মান। কিন্তু যদি আমি অসংখ্য মান পাবো, এরকম কেস যদি কখন হতে পারে স্যার? সেটা তখনই হতে পারে যখন আমাদের কাছে যে কোফিসিয়েন্ট গুলোকে অনুপাত করার পরে, মানে এক্স এর কোফিসিয়েন্টের অনুপাত, ওয়াই এর কোফিসিয়েন্টের অনুপাত এবং কনস্ট্যান্টের অনুপাত, তিনটে অনুপাতের ভ্যালু যদি কখনো সমান হয়ে যায়, তাহলে জানবে ওই ইকুয়েশন গুলোকে সমাধান করলে একাধিক সমাধান আসবে, এবং কখনোই কিন্তু আমাদের কাছে সমাধানযোগ্য নয়। এগুলোর পিছনে কিছু কিছু ইতিহাস আছে, মানে এগুলো কেন হয়,
এগুলো আমাদের জিওমেট্রিতে বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কাকে রিপ্রেজেন্ট করে অনেক সময় তোমাদের মনে হচ্ছে না রিপ্রেজেন্ট করে, এগুলোর জন্য আমরা আলাদা 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 কিন্তু পার্টে কিন্তু ক্লাস আনবো এবং সেগুলো কনসেপচুয়াল ক্লাস হবে, একটা ক্লাসের মধ্যে একটা কনসেপ্ট কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো, ঠিক আছে, যার ফলে তোমাদের কাছে সেগুলো টাইম টেকিং হবে না। তো তোমরা কারা সেই ধরনের ক্লাসগুলো চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, নিজের চ্যানেল মনে করে লিখো, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা আছে মানে 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে a1/a2, মানে এক্স এর কোফিসিয়েন্টকে লিখলাম আর ওয়াই এর কোফিসিয়েন্টকে, তারা সমান হয়ে গেল কিন্তু কনস্ট্যান্ট যদি সমান না হয় তাহলে কিন্তু তারা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, মানে তাদেরকে সমাধান করাই যাবে না, পসিবলই নয়। এবার কেন পসিবল নয় সেগুলোকে আমি তোমরা লেখো কমেন্ট বক্সে এবং আমি নিজেও কিন্তু তোমাদেরকে সেটাকে প্রোভাইড করবো ছোট ছোট কনসেপ্টের আকারে, যাতে তোমরা কিন্তু সেগুলো শিখতে পারো, ঠিক আছে, ওকে। এবং জেনে রাখো, জানার জন্য বলছি, পরে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার করানোর সময় বলবো যে যদি কখনো একাধিক সমাধান পাওয়া যায় না, আসলে কি হয়, তোমাকে বলি, যখনই একটা সলিউশন বেরোয়, মানে এই আসলে যখন এক্স এর ভ্যারিয়েবল এবং ওয়াই এর ভ্যারিয়েবল যখন সিঙ্গেল পাওয়ারে থাকে, মানে পাওয়ার যখন এক থাকে না, তখন এরা আদতে কাকে প্রকাশ করে জানো, এরা আদতে জিওমেট্রিতে গিয়ে দেখতে পাবো এরা আদতে একটা করে স্ট্রেট লাইনকে প্রকাশ করে, সরল রেখাকে প্রকাশ করে, মানে এগুলো সব সরল রেখার সমীকরণ। যখন মনে রাখবে দুটো পার্টিকুলার আমাদের কাছে কি আসবে, দেখো, তাহলে আমি আরেকবার জিনিসটাকে বলি যে যখন আমাদের কাছে সিঙ্গেল ভ্যারিয়েবলের দুখানা ভ্যারিয়েবল থাকবে এবং পাওয়ার এক থাকবে, তখন মনে রাখবে তারা কাকে প্রকাশ করে, তারা স্ট্রেট লাইনকে প্রকাশ করে। আর দুটো স্ট্রেট লাইন সবসময় একটা পয়েন্টে মিট করতে পারে, আর যখন একটা পয়েন্টে মিট করে না, ওই পয়েন্টে এক্স এর একটা মান এবং ওয়াই এর একটা মান ফিক্সড হয়ে যায়। তাই জন্য মনে রাখবে যখন তোমাদের কাছে একটু আগে যেটা বলছিলাম, যদি প্রথম মানে এক্স এর কোফিসিয়েন্ট এবং ওয়াই এর কোফিসিয়েন্ট যদি কখনো কি হয়ে যায়, যদি কখনো অসমান হয়ে যায়, তাহলে তাদের ইউনিক সলিউশন থাকে, তার মানে ওরা পরস্পর ছেদি সরলরেখাকে প্রকাশ করবে। এবং যদি কখনো অসংখ্য সমাধান থাকে, অসংখ্য সমাধান মানে একটা লাইন অন্য লাইনের উপর বসে আছে, যার ফলে প্রত্যেকটা লাইনই তার সমাধান, প্রত্যেকটা পয়েন্টই তার সমাধান, প্রত্যেকটা পয়েন্টই তার সমাধান, এরকম কেস। আবার যখন আমাদের কাছে ইনকনসিস্টেন্ট হবে, মানে কি, যখন তাদেরকে আমি সমাধান করতেই পারছি না, মানে দুটো ইকুয়েশন, দেখতে তো দুটো ইকুয়েশন লাগছে কিন্তু আদতে তারা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন থাকলে আমরা সমাধান করতে পারি না। তো এগুলো আমরা ডিটেল যখন আমরা এই বিষয়টার উপরে কথা বলবো তখন আমরা আলোচনা করব, বাট আমাদের পরীক্ষার জন্য অতটা ডেপথের দরকার নেই, কিন্তু নলেজের জন্য আমি অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকটা পাঠে পাঠে নিয়ে আসবো। এবার চলে আসি যেটা হচ্ছে প্রথম যে কোয়েশ্চেন এই টাইপ থেকে, চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগুলোকে সমাধান করবো বা ট্যাকেল করব। তো দেখো, প্রথম কথা যদি আমরা বলি এটাকে সমাধান করার জন্য, বলছে এম এর কোন মানের জন্য, বলছে 18x, কি দিয়েছে, 18x মাইনাস 72y প্লাস এর 13 ইকুয়াল টু 0, এবং আরেকটা ইকুয়েশন দিয়েছে 7x মাইনাস my আর মাইনাসের 17 ইকুয়াল টু 0, এর কোনো সমাধান নেই। আচ্ছা, সমাধান নেই এর অর্থ কি স্যার? সমাধান নেই একটু আগে শিখিয়েছিলাম, যদি প্রথম দুটো অসমান হয় তাহলে একমাত্র ইউনিক সলিউশন পাবো, রাইট, হ্যাঁ কি না? যদি কখনো আহ তিনটে সমান হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান পাবো। যদি প্রথম দুটো তো সমান কিন্তু লাস্টেরটা অসমান হয়ে যায়, মানে কনস্ট্যান্টের যে মানে রেশিওটা যদি অসমান হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, সমাধান নেই। তো সেক্ষেত্রে আমাদের কাছে সমাধান থাকার জন্য প্রথমত আমাদের কাছে কন্ডিশন কি ছিল বলো? মনে করো এই দুটোর যে অনুপাত, মানে 18/7 এবং -72/-এম, এদের যে অনুপাত, এই অনুপাত সঙ্গে অসমান কোনটা হবে, 13/17। তো অসমান তো এমনিও হবে, সেটা তো আমি বুঝে গেলাম। তার মানে এম এর কোন ভ্যালুর জন্য সেটা বের করতে গেলে এই দুটোকে সমাধান করব। এই দুটোকে সমাধান করতে গেলে আমরা কি করব স্যার, কোনাকুনি গুণ করো তাতেই হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 4 × 18 = 72। তাহলে এম সমান সমান 4×7 = 28, তাহলে এম এর মান কত হয়ে যাবে, 4×7 = 28। তার মানে কত হলো স্যার, তার মানে 100% মধ্যে উত্তর হলো 28। দেখো কত সেকেন্ডের মধ্যে আমরা উত্তর করতে পারছি শুধুমাত্র আমাদের এই কনসেপ্টটা জানার ফলে। এবার দেখো এই যে কোশ্চেনটা আছে ভালো করে দেখবে, এ এবং বি এর মানগুলি নির্ধারণ করুন যার জন্য নিম্নলিখিত সমীকরণের সিস্টেমে অসীম সমাধান আছে। তো অসীম সমাধান মানে কি, যখন মানে প্রত্যেকটা রেশিও কি হবে, সমান হবে, একটু আগে পড়েছি। তো প্রত্যেকটা রেশিও সমান হবে মানে এক্স এর কোফিসিয়েন্ট কি স্যার, এক্স এর কোফিসিয়েন্ট 2, তার সঙ্গে এখানকার এক্স এর কোফিসিয়েন্ট কত, 4, এবং এখানে কত আছে স্যার, ওয়াই এর কোফিসিয়েন্ট মাইনাস এর a-4, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই এর কোফিসিয়েন্ট মাইনাস এর a-1,
এবং থার্ড যদি বলি আমি প্রত্যেকটা সি এর কোফিসিয়েন্টকে যে কোনো একদিকে নিয়ে গিয়ে লিখতে পারি, সবগুলো সমান চিহ্নের এদিকে আছে অসুবিধা নেই। যদি একটা সমান চিহ্নের এদিকে একটা সমান চিহ্নের ওদিকে থাকতো তাহলে যে কোনো একদিকে নিয়ে এসে অনুপাত করতাম। ঠিক আছে, মনে রাখবে যেন দুটোর ভ্যালু সেম পজিশনে থাকে। সমান চিহ্নের ওপারে থাকলে দুটোই যেন সমান চিহ্নের ওপারে থাকে, সমান চিহ্নের এপারে থাকলে যেন দুটোই সমান চিহ্নের এপারে থাকে। তাহলে কি লিখবো? 2b+1 বাই 5b-1। তো আমরা কি করি, প্রথম দুটোকে নিয়ে সলভ করলে আমি এর মান পাবো, আর প্রথমটা আর তৃতীয়টাকে নিয়ে সলভ করলে বি এর মান পাবো। তো বলো এর মান আর বি এর মান আমরা বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো। তো মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 2 আচ্ছা এখানেও তোমরা কেটে দিতে পারো। 2 দুগুণ কত হয়ে যাবে? 2 দুগুণ হয়ে যাবে 4। এবং তোমরা যদি একবার দেখো তার মানে কত হচ্ছে, এখানে কোনাকুনি গুণ করো, মানে a-1 এর যে ভ্যালু হবে সেটা কত হবে স্যার? 2 a-4। তার মানে কত হচ্ছে স্যার? 2a, আর এদিকে a, মানে ওদিকে গেলে একটা a পড়ে থাকবে। এদিকে স্যার কত হচ্ছে? a-4 মানে -8, -8 এদিকে আসলে +8 -1 মানে 7। তাহলে এর মান 7 হবে স্যার। এর মান 7, এখানে দুটো অপশনে আছে এ এবং বি তে। তাহলে আমাকে বি এর মান তো বের করতেই হবে, কারণ বি এর মানও সেম ভাবে বেরোবে স্যার। কি করে? দেখো বি এর মান 1 এর 2 সমান সমান কত হবে? বি এর মান এটা। তো বি এর মান হচ্ছে 2b-1 আর 5b-1। তো কোনাকুনি গুণ করো, 5b-1 এর ভ্যালু হবে, তো 5b-1 এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে কি 4b, 2 দুগুণ 4, 4b-2। তাহলে একদিকে নিয়ে আসো বি সমান সমান কত হবে, এদিকে নিয়ে আসো 5b-4b মানে হচ্ছে বি, এবং তোমার কাছে এইটা এদিকে নিয়ে আসো, তাহলে -2 + 1 মানে -1। তো যদি আমরা একটুখানি এখানে খেয়াল করতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু কোশ্চেনের উত্তরটা কিন্তু বলতে পারি, রাইট? দেখো এখানে একটা জিনিস আমি মিস্টেক করলাম, এটা হচ্ছে কি তোমাদের 2b+1 ছিল, 2b+1 হবে এখানে। তার মানে হচ্ছে 2b+1 মানে এখানে +2, মানে এখানে উত্তরটা হবে তোমাদের হিসাব অনুযায়ী 2b, আর ওদিকে +3 হয়ে যাবে। তাহলে বি এর মান +3 হবে স্যার, মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো কোশ্চেনে কোনো জটিলতা নেই, তুমি কত ভালো শিখেছো তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কমপ্লিট ডিসকাশন আজকে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমাদের কাছে বহু কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এবং অনেকগুলো টাইপও আছে, এবং প্রত্যেকটা টাইপের মধ্যে থেকে আরো কিন্তু নির্যাস আসে। যেমন মানে ফ্যাক্টর আমরা কি করে বের করতে পারি কোনো একটা ইকুয়েশনের, ফ্যাক্টর থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমরা আপকামিং সেশনগুলোতে আমরা কিন্তু দেখব। যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই তাদের নিজস্ব ফিডব্যাক নিজস্ব চ্যানেল মনে করে অবশ্যই জানিও, এবং তোমাদের পরীক্ষা উপযোগী ক্লাস হলো কিনা সেটাও কিন্তু মতামতে তোমরা জানিও। আর যদি সত্যিই মনে হয় যে স্যার এফোর্ট দিয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। এই ইনিশিয়েটিভটা শুধুমাত্র এই কারণেই আমি শুরু করলাম, যাতে ছাত্রদের কাছে আমি আমাকে পৌঁছাতে পারি। এবং অনেকেই বলে যে স্যার আপনি কোনো একটা সেশন শুরু করলেন কোনো একটা জায়গায়, সেটাকে আপনার শেষ করা হলো না, তার পিছনে অনেক কিছু প্যারামিটার থাকে, অনেক ইনস্টিটিউশনগত প্রবলেম থাকে। তো সেইগুলো আমরা অ্যাড্রেস করতে পারি না, কিন্তু যখন আমার পার্সোনাল চ্যানেল হয় সেগুলোকে আমি নিজের মতো করে অ্যাড্রেস করতে পারি। তোমাদের যে নিজস্ব সমস্যাগুলো তোমরা এখানে খোলা মনে বলতে পারবে, এই জন্যই একটা স্বাচ্ছন্দ্যের জায়গা তোমাদের এই চ্যানেল, তোমাদের নিজস্ব চ্যানেল। তো ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মাঝখানে নিজস্ব চাহিদায় সেটাকে মানে শেয়ার করে দিও, আমার ভালো লাগবে। আজকে সেশন এই পর্যন্তই, ভালো থেকো, পরের সেশনে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সপ্তাহে অন্তত একবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে, এটুকু কমিটমেন্ট রইলো। আজ এ পর্যন্তই, ভালো থেকো।